নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজকে সাদাত হাসান মান্টোর দুটো গল্প নিয়ে একটু কথা বলবো। শেষ কয়েকদিন ধরে আমি একটু দেশভাগের লেখা পত্রগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। বিশেষ করে দেশভাগের গল্প যারা পড়তে ভালোবাসেন বা দেশভাগ নিয়ে যারা গল্প পড়তে চান তাদের কাছে সাদাত হাসান মান্টো অলমোস্ট লাইক এ বাইবেল। হতে পারে আমাদের আশেপাশে এই মুহূর্তে যা কিছু ঘটনা ঘটছে সেটার জন্য হয়তো আমি একটু প্রভাবিত হয়েই দেশভাগ নিয়ে মান্টোর গল্পগুলো পড়া শুরু করেছিলাম। রিসেন্টলি আমি আমার কাছে সাদাত হাসান মান্টোর বইটা একবার দেখিনি। পেঙ্গুইন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে, যদিও অনেক পুরনো বই, এটা নতুন কিছু নয়, তথাপি কিংডমস এন্ড সিলেক্টেড স্টোরিজ, এই বইটার মধ্যে আমার সবচেয়ে প্রিয় গল্প যেটা টোবাটেক সিং, সেই গল্পটি রয়েছে। আমি ভেবেছিলাম সেই গল্পটি নিয়েই হয়তো প্রথমে কিছু আলোচনা করব, কিন্তু আজকে দুটো গল্প নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো। টোবাটেক সিং নিয়ে পরে আলোচনা করব। এই দুটো গল্পেরই বিষয় দেশভাগের সময় যে কমিউনাল রাইটস, হিন্দু মুসলিম দাঙ্গা, সেই দাঙ্গার যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিত। মান্টোর গল্পে হিংসার পোর্ট্রেয়াল মান্টো যেভাবে করছেন, সেভাবে হিংসার পোর্ট্রেয়াল খুব কম সংখ্যক গল্পকারই করে যেতে পেরেছেন। কেন, সেটা গল্পগুলো পড়লে বোঝা যাবে, বা আমি যে দুটো গল্প নিয়ে আজকে আলোচনা করব সেই দুটো গল্প যখন টেক্সট হিসাবে আপনারা পড়বেন, বা যারা ইতিমধ্যেই পড়েছেন তারা জানবেন যে মান্টোর গল্পে হিংসার যে পরিবরণ, সেই হিংসাকে ট্রিটমেন্ট করবার বা হিংসার যে ট্রিটমেন্ট, সেটা মান্টোর একটা নিজস্ব শৈলী রয়েছে, যে শৈলীটা আমাদের ভাবতে বাধ্য করে, এবং যে কারণে প্রতিবারই যেটা হয়, মান্টোর প্রায় সব লেখাগুলোই পড়বার পর চুপ করে থমকে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়, এটা বোঝবার জন্য যে হিংসার পোর্ট্রেয়াল এভাবেও লেখা সম্ভব। যাই হোক, আমি প্রথম যে গল্পটি নিয়ে আজকে কথা বলবো সেই গল্পটি নাম দ্য অ্যাসাইনমেন্ট। এই গল্পের পরিপ্রেক্ষিত যেমন বললাম, দাঙ্গার পরিবেশ। অমৃতসরে দাঙ্গা বেঁধেছে, চারিদিকে দাঙ্গার আগুন জ্বলছে, কমিউনাল রাইট, এবং যেদিকেই চোখ যায় সেদিকেই আগুন জ্বলছে। যারা যে সমস্ত হিন্দু প্রধান এলাকা ছিল সেখান থেকে মুসলিমরা পালিয়ে যাচ্ছেন মুসলিম প্রধান এলাকায়, এবং ভাইসি ভার্সা, মুসলিম প্রধান এলাকা থেকে হিন্দুরা পালিয়ে আসছেন হিন্দু প্রধান এলাকায়। এরকম একটা দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বা দাঙ্গা বিধ্বস্ত শহরের মাঝে মিয়া আব্দুল হাই বলে একজন অবসরপ্রাপ্ত উকিলের বাড়ি রয়েছে। তিনি তার পরিবার নিয়ে থাকেন, তিনি অবসর নিয়েছেন, তিনি প্রচন্ড অসুস্থ। তিনি তার জীবদ্দশায় এরকম দাঙ্গা অনেকবার দেখেছেন, কিন্তু প্রত্যেকবারই সে দাঙ্গা খুব বেশি দিন স্থায়ী হতো না। ফলে তার বাড়ির আশেপাশে যখন দাঙ্গা ক্রমাগত ভয়ঙ্কর চেহারা নিচ্ছে, তার মেয়ে তাকে অনেকবার করে বলেছে এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু তার বিশ্বাস ছিল যে অন্যান্য বারের মতো এবছরের দাঙ্গাও বুঝি বেশি দিন টিকবে না, এটা কিছুদিনের ব্যাপার, তারপর আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরিবেশ পাল্টালো না, সবকিছু ঠিক হলো না। উনি যেমনটা ভাবছিলেন, এবারের পরিবেশ একেবারেই অন্যরকম হয়ে গেল। তার মেয়ে তখনও তাকে অনুরোধ করছেন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি তার যে বসত বাড়ি, যেখানে তিনি এত বছর তার জীবন কাটিয়েছেন, সেই বাড়ি থেকে চলে যেতে নারাজ। তিনি তখনও ঈশ্বরের প্রতি ভরসা রাখছেন যে নিশ্চয়ই এই দাঙ্গা বেশিক্ষণ বা বেশি দিন আর টিকবে না, মানুষ নিশ্চয়ই আবার একত্রিত হবে। এভাবে একদিন তার শারীরিক অসুস্থতা তীব্রতার আকার ধারণ করলো, এবং যতটা তার শারীরিক অসুস্থতা বা তার শারীরিক অসুস্থতার তীব্রতা যতটা বেশি, দাঙ্গার চেহারা তার চেয়েও আরো ভয়ানক, ভয়ঙ্কর।
বাড়ি থেকে তাদের সম্পূর্ণ বেরোনো বন্ধ হয়ে গেল। জলের লাইন বন্ধ, গোটা শহর প্রায় বলা যেতে পারে সারাক্ষণই অন্ধকার, কারণ ইলেকট্রিসিটির লাইন বন্ধ হয়ে গেছে। এবং মিয়া সাহেবের প্রয়োজনীয় ওষুধপত্র আর আসছে না, কারণ বাড়ি থেকে কেউ আর বেরোতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে তার মেয়ে একটু ব্যালকনিতে তার বাবাকে শুইয়ে দিয়ে যায় এবং তিনি ব্যালকনি থেকে দূরের আকাশটাকে দেখেন। তার শৈশবের কথা মনে পড়ে। এই দাঙ্গা বিধ্বস্ত শহরটার আগে পুরনো ইতিহাসে যে শহরটা ছিল, যেখানে সমস্ত মানুষ একসাথে মিলেমিশে থাকতেন, কমিউনাল রাইট ব্যাপারটা যখন শুরু হয়নি, সেই পুরনো সময়ের কথা তার মনে পড়ে। তখনও তার বিশ্বাস যে ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই, রমজানের মাস চলছে এবং ঈদ আসতে আর দুদিন মতো বাকি। তিনি তখনও বিশ্বাস করছেন যে নিশ্চয়ই ঈদের আগে সব ঠিক হয়ে যাবে। কিন্তু চারিদিকে তখন শুধু ধোঁয়া, চারিদিকে শুধু ঘর পোড়ার আগুন। উভয় সম্প্রদায়ই তার বিপরীত মানুষজনগুলোকে রীতিমতো কচুকাটা করা শুরু করেছে। এরকম একটা সময় সত্যি সত্যি ঈদ এসে উপস্থিত হলো, মানে ঈদের দিন আর কি। ঈদের দিন যখন মিয়া সাহেব তার মেয়ে বাড়িতে রয়েছেন এবং তাদের বাড়িতে তাদের এক ভৃত্য ছিল, ঈদের দিন তার মেয়ে তার ভৃত্যকে বলে যে করেই হোক একটু ওষুধ নিয়ে আসতে, কারণ তার শরীরের অবনতি বা শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়। তো বাড়ির ভৃত্য যখন বেরিয়ে গেছে, বাড়িতে মিয়া সাহেব এবং তার মেয়ে রয়েছেন, এই সময় দরজায় কড়া নাড়া শব্দ পাওয়া যায়। তার মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ নিশ্চয়ই দাঙ্গাবাজেরা এসেছে বাড়িতে আগুন ধরানোর জন্য। সে একটা বিপদের ইঙ্গিত পায়। কিন্তু মিয়া সাহেব বলেন যে নিশ্চিন্তে থাকো, তার মেয়েকে বলে নিশ্চিন্তে থাকো, কারণ আমার মনে হচ্ছে বাইরে গুরমুখ সিং এসছেন। আচ্ছা, গুরমুখ সিং হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার জীবনে কোনো একটি আইনি জটিলতায় পড়েছিলেন এবং তাকে মিয়া সাহেব এই আইনি জটিলতা থেকে উদ্ধার করে দেন। এবং তারপর থেকে প্রত্যেকবার ঈদে গুরমুখ সিং এই বাড়িতে আসতেন ওই ঈদের পায়েস, ঈদের সীমা, এই সমস্তগুলো দেওয়ার জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য। মিয়া সাহেব বলছেন যে প্রত্যেক বছর ঈদে গুরমুখ সিং আসেন, নিশ্চয়ই এবছর গুরমুখ সিং এসছেন। তার কথা শুনে তার মেয়ে যায়। দরজার বাইরে তখন কড়া নাড়া চলছে। মেয়েটি জানতে চায় সে কে। ওপার থেকে উত্তর আসে যে যে দরজা ধাক্কাচ্ছে সে গুরমুখ সিং এর ছেলে। মেয়েটি একটু আশ্বস্ত হয় যে সে যেরকমটা ভাবছিল হয়তো দাঙ্গাবাজেরা এসছে, সেরকমটা নয়। সে খুব অল্প করে দরজাটা খোলে এবং গুরমুখ সিং এর ছেলের সাথে তার মেয়ের কথোপকথন হয়। গুরমুখ সিং এর ছেলে জানায় যে বাবা এটা দিয়ে যেতে বলেছেন, কারণ শেষ 10 বছর ধরে বাবা প্রত্যেক বছরই এই ঈদের সময় আসেন আপনাদের বাড়িতে এই ঈদের সীমায় দেওয়ার জন্য। এবছর বাবা আসতে পারেননি। মেয়ে জানতে চায় কেন। গুরমুখ সিং এর ছেলে বলে যে গত মাসে বাবা মারা গেছেন, কিন্তু বাবার শেষ ইচ্ছা ছিল যে তার অবর্তমানে আমি যেন এই ট্রেডিশনটাকে বজায় রাখি, যে ঈদের এই যে শুভেচ্ছা বার্তা যেন আপনার বাড়িতে এসে দিয়ে যাই, এবং যে কাজটা বাবা করতেন যে এই সীমায় দিয়ে যাওয়া, সেটা যেন আমি করি। মেয়েটি খুব আশ্বস্ত হলো যে চারিদিকে যখন আগুন জ্বলছে, একে অপরের বাড়িতে আগুন ধরাচ্ছে, সেরকম অবস্থায় একটা শান্তির বার্তা বা একটা বন্ধুত্বের বার্তা, তাও একটা অন্য ধর্মের মানুষ থেকে, মেয়েটি খুব আশ্বস্ত হলো। এবং মেয়েটি পাল্টা জানালো যে তার বাবারও অর্থাৎ মিয়া সাহেবেরও শারীরিক অবস্থা খুব খারাপ, তিনি শয্যাশায়ী, আর উঠতে পারছেন না। এটা শুনে ছেলেটি খুব দুঃখ প্রকাশ করলো যে ইস, বাবা থাকলে নিশ্চয়ই খুব দুঃখ পেতেন, কারণ বাবা মিয়া সাহেবের উপর খুব কৃতজ্ঞ এবং বাবা সবসময় বলতেন যে মিয়া সাহেব আসলে ঈশ্বরের অবতার। তো এইটুকুই মোটামুটি তাদের মধ্যে কথোপকথন হয়। ছেলেটি ওই যে পাত্রে সিমাই নিয়ে এসেছিল সিমাইটা দেয়
মেয়েটি সিমাইটা নেয়, দরজাটা বন্ধ করে দেয়। দরজাটা বন্ধ করে মেয়েটি একবার ভাবলো যে ছেলেটিকে বোধহয় বাড়ি মানে ঘরের ভিতরে আসতে বলা উচিত ছিল, সে তার মানসিক উৎকণ্ঠার জন্য সেটা করে উঠতে পারেনি। গল্পটা কিন্তু এই পর্যন্তই শেষ হয়ে যেতে পারত, বা এত পর্যন্ত গল্পের মধ্যে এই পরিবারটার উপর হিংসার কিন্তু কোনো ইঙ্গিত নেই, কিন্তু গল্পটা শুরু হচ্ছে এর পর থেকে, একদম শেষ দুটো লাইনে। মান্টো লিখছেন, সীমায় দিয়ে চলে আসবার পর ছেলেটি যখন বেরিয়ে আসছে, উল্টো দিক থেকে 4জন মানুষ, তাদের গোটা মুখে গামছা বাঁধা, মুখ ঢাকা, তাদের হাতে মশাল, কারোর হাতে বোমার বারুদ, কারোর হাতে আগুন, তারা এগিয়ে আসছে এই বাড়ির দিকে। এবং তাদের মধ্যে তখন একজন এই ছেলেটিকে জিজ্ঞাসা করছে, মানে মান্টো যেভাবে লিখছেন, বাংলা তর্জমা করলে আমি আমার মতো করে তর্জমা করে নিচ্ছি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, ওই মুখ বেঁধে যারা এগিয়ে আসছে তাদের মধ্যে একজন এই ছেলেটিকে, অর্থাৎ গুরমুখ সিং এর ছেলেটিকে জিজ্ঞাসা করছে যে তোমার তাহলে হয়ে গেছে, তোমার এই এই যে শান্তি বিনিময়, সৌহার্দ্য বিনিময়, তোমার কাজটা কি হয়ে গেছে? গুরমুখ সিং এর ছেলে বলছে হ্যাঁ হয়ে গেছে। ওই 4জনের মধ্যে একজন বলছে, তাহলে এবার আমরা যাই, আমাদের কাজটা সেরে আসি, তোমার কাজ তো হয়ে গেছে সৌহার্দ্য বিনিময়, আমরা তাহলে আমাদের কাজটা সেরে আসি। তাদের হাতে পেট্রোল কিংবা কেরোসিন, তাদের হাতে আগুন, মশাল এবং বারুদ, তারা আসছে এই বাড়িটাতে আগুন ধরাতে, এই মানুষগুলোকে জ্যান্ত পুড়িয়ে মারতে। গল্পটা এখানেই শেষ। আমি যখন প্রথমেই গল্পটা পড়লাম, মানে এই যে আমি এখনো কথা বলছি না, আমার মনে হয়েছিল যেন মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, যে হিংসার পোর্ট্রেয়াল এইরকম ভাবে লেখা সম্ভব, যে গোটা গল্পের মধ্যে একটা সৌহার্দ্য বিনিময়, অর্থাৎ এই যে গুরমুখ সিং এর ছেলে আসলো, সে তার বাবার ইচ্ছা পূরণ করলো, যে বাবা বলে গেছেন যে তার মৃত্যুর পরেও যাতে এই বাড়িতে সীমায় পৌঁছে যায় ঈদের দিন, সে ঈদের সীমাইটা নিয়ে আসলো, এবং তারপর যখন বেরিয়ে গেল, সে নিজের বিবেককে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিল বাকি সেই 4জনের কাছে, যারা এই পরিবারটাতেই আগুন দিতে আসছিল। অর্থাৎ এই এই যে একটা জাতিগত বিদ্বেষ, এটা কি ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছিল এই কমিউনাল রাইটের সময়, পার্টিশনের সময়, সেটা এই গল্পগুলো পড়লে কিছুটা আন্দাজ করা যায়। আমি শেষ 3টে লাইন একটু বলি, বা তার 2-একটা আগের লাইন থেকে একটু বলি। ওয়ান অফ দেম, মানে ওই যে 4জন যারা আসছিল মুখ বেঁধে, ওয়ান অফ দেম আস্কড সন্তোক, এই গুরুমুখ সিং এর ছেলের নাম ছিল সন্তোক, যেটা আমি বলিনি, সর্দারজি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, মানে আপনার কাজ কি হয়ে গেছে, বা তোমার কাজ হয়ে গেছে? দ্য ইয়াং ম্যান নডেড, গুরমুখ সিং এর ছেলে যার নাম সন্তোক, সে ঘাড় নেড়ে বলল হ্যাঁ। শুড উই দেন প্রসিড উইথ আওয়ার্স, হি আস্কড, যেটা আমি বললাম, তাহলে এবার আমরা যাই, আমাদের কাজটা সেরে আসি, ইফ ইউ লাইক। উত্তরে সে বলল হ্যাঁ, আপনাদের যা ইচ্ছা। হি রিপ্লাইড অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। এখানেই শেষ গল্পটা। মান্টো সম্পূর্ণ ভাবনার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিলেন, তিনি আর কিছু লিখলেন না, আর কিছু বললেন না, কারণ তার পরের হিংসাটা সহজেই অনুমেয়, আমরা আন্দাজ করতে পারছি তারপর এই পরিবারটার সাথে কি হলো। এই একটা গল্প। আর একটা গল্প আমি, খুব খুব ছোট্ট গল্প, 4 লাইন, 4 পাতা বা 3.5 পাতা, 4 পাতা, এরকম একটা ছোট্ট গল্প। গল্পটির নাম দ্য রিটার্ন। বহু বছর আগে সৃজিত মুখার্জির একটি ছবি, বাংলা ছবি প্রকাশিত হয়েছিল রাজকাহিনী বলে। রাজকাহিনী ছবিতে সরাসরি সৃজিত মুখার্জি সাদাত হাসান মান্টোর উপর তার কৃতজ্ঞতা জানিয়েছিলেন, যে মান্টোর গল্পের প্রেক্ষাপটগুলো বেশ কিছু ক্ষেত্রে রাজকাহিনী ছবিটিতে ব্যবহার করা হয়েছিল।
সিনেমাটি যারা দেখেছেন এই গল্পের সাথে একটি সিকোয়েন্স তারা খুব ভালো মেলাতে পারবেন। গল্পটির নাম দ্য রিটার্ন, এবং এই গল্পটিরও প্রেক্ষাপটটা একই, হিন্দু মুসলিম দাঙ্গা। এবং এই দাঙ্গায়, গল্পটার যে বিষয়বস্তু, যে এই দাঙ্গায় বহু মানুষ তাদের ঘর হারিয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেকেই নিখোঁজ। যারা নিখোঁজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ির লোকজন হন্যে হয়ে খুঁজছেন। এরকমই একটা সময় যখন দাঙ্গাবাজরা এগিয়ে আসছে, সাকিনা বলে একটি মেয়ে এবং তার বাবা, তারা প্রাণপণ দৌড়চ্ছেন প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু দাঙ্গাবাজীদের হাত থেকে তারা বেশি দূর পালাতে পারলেন না। সাকিনার বাবা কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল, এবং সাকিনা, সেখান থেকে সাকিনাকে নিয়ে যাওয়া হলো। তার বাবার যখন, মানে বাবার পড়ে যাওয়ার পর তিনি বেশ কিছুক্ষণ প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়। তারপর যখন তিনি তার জ্ঞান ফিরে পেলেন, তারপর থেকে তার মেয়ের খোঁজ করা শুরু করলেন। তিনি সব জায়গাতেই সাকিনাকে খুঁজছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। এভাবে বহুদিন চলে গেল, কিন্তু তার মেয়ে পুরোপুরি নিখোঁজ, কোথাও মেয়েকে পাওয়া গেল না। একদিন তিনি দেখলেন যে বেশ কয়েকজন মিলিটারি তারা তাদের টহলে বেরিয়েছে। তিনি সেই পুলিশদের কাছে গেলেন, গিয়ে তাদের কাছে তার মেয়ের চেহারার বর্ণনা দিলেন, তার মেয়েকে দেখতে কেমন, তার মেয়ের গালের কোথায় দাগ আছে, ইত্যাদি ইত্যাদি, আইডেন্টিফিকেশন মার্ক যেরকম হয়। তো সে মিলিটারি পুলিশরা বললো, বেশ ঠিক আছে, আমরা তোমার মেয়েকে খুঁজছি, খুঁজে পেলেই জানাবো। এভাবে বেশ কিছুদিন আরো চলে গেল। যখনই সেই পুলিশদের সঙ্গে সাকিনার বাবার দেখা হয়, তা বাবা জিজ্ঞাসা করেন, মেয়েকে কি খুঁজে পেয়েছেন আপনারা? তারা বলে, না, এখনো পাইনি, আমাদের খোঁজ চলছে, খুঁজে পেলেই জানাবো, তুমি চিন্তা করো না। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন বাদে হঠাৎ করে একটা ওই মিলিটারি যে হাসপাতাল, সেই হাসপাতালের ক্যাম্পে বা সেখানে একটা আলোড়ন সৃষ্টি হলো। মানে হঠাৎ করে একটা কিছু একটা ঘটেছে বলে মনে হলো। শোনা গেল যে সেখানে নাকি একটি মেয়েকে খুঁজে পাওয়া গেছে, মানে একটি মেয়েকে সেখানে ভর্তি করা হয়েছে। সাকিনার বাবা খবরটা পেয়ে সেখানে পৌঁছলেন। পৌঁছে সেখানে যে ডাক্তাররা ছিলেন, সে ডাক্তারদের সঙ্গে তিনি কথা বললেন, বললেন যে আমি একবার মেয়েটিকে দেখতে চাই, কারণ আমারও মেয়ে নিখোঁজ হয়েছে। এই বলে ডাক্তারদের সাথে কথা বলে সাকিনার বাবা যে ঘরে সাকিনাকে রাখা হয়েছিল সেই ঘরে পৌঁছলেন। পৌঁছে তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, এই তার হারিয়ে যাওয়া মেয়ে। তার গায়ে একটু ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে, রক্ত টক্ত বেরোচ্ছে ইত্যাদি। যখন ওই হাসপাতালের বেডে সাকিনাকে চিকিৎসা করার জন্য ডাক্তাররা সাকিনাকে শুইয়ে রেখেছে, সেই সময় একজন ডাক্তার, আমি লাইনটা একটু বলছি, দ্য ডক্টর লুকড অ্যাট দ্য প্রস্ট্রেট বডি and felt for the pulse. Then he said to the old man, pointing at the window, open it. সে ডাক্তার তখন ওই ছোট্ট ঘরের একটা জানলা খুলতে বলেন, যে ওটা খোলো। এবার মান্টো লিখছেন, the young woman, অর্থাৎ সাকিনা, on the stretcher moved slightly. Her hands groped for the cord which kept her salwar tied round her waist. With painful slowness, she unfastened it, pulled the garment down and opened her thighs. ডাক্তারবাবু যখন বলছেন খোলো, জানলাটা খোলো, ওই খোলো শব্দটা শুনে
মান্টো লিখছেন, সাকিনা যেন একটা অটোমেটেড মেশিনের মতো বিছানায় উঠে বসলো এবং সে তার পোশাকটা খুলতে শুরু করলো। pulled the garment down and opened her thighs. She is alive. My daughter is alive. সিরাজউদ্দিন shouted with joy. মানে তার বাবা বলছেন আমার মেয়ে বেঁচে আছে। শেষ লাইন, the doctor broke into a cold sweat. সে ডাক্তারবাবু তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন এই ঘটনাটা কি ঘটলো সেটা বুঝবার জন্য। গল্পটা এখানে শেষ হয়ে যাচ্ছে। কি হলো গল্পটার মধ্যে, এই মেয়েটির সাথে কি হয়েছিল, এই কোনোটাই আর বুঝতে কিন্তু বাকি রইল না। মান্টো সবটা কিন্তু স্পষ্ট করে বললেন না, তিনি আমাদের ভাবনার উপর ছেড়ে দিলেন। যে মুহূর্তে ডাক্তার বলছেন, ইনফ্যাক্ট রাজকাহিনী ছবিটা যারা দেখেছেন এই সিকোয়েন্সটা তাদের মনে পড়বে। ডাক্তার যখন বলছে জানলাটা খোলার কথা, খোলো, ওপেন ইট, এই শব্দটা শুনে, ওপেন ইট এই শব্দটা শুনে মেয়েটি একটা অটোমেটেড মেশিনের মতো উঠে বসলো এবং সে তার পোশাকটা খুলতে শুরু করলো। তার বাবা চিৎকার করে উঠলো, হ্যাঁ আমার মেয়ে বেঁচে আছে। তার বাবার কাছে এটুকুই সান্ত্বনা যে তার মেয়ে বেঁচে আছে, মারা যায়নি, বা তার মেয়ে কথা শুনে বুঝতে পারছে। কিন্তু মান্টো আমাদের বললেন না এই খোলো শব্দটা শুনে মেয়েটির জামা খোলবার কারণটা কি, কারণ সবাই আমরা বুঝতে পারছি। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। প্রত্যেকটা গল্প পড়ার পর একটা শরীরের মধ্যে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায় এবং নিজেদেরকে খুব প্রিভিলেজড মনে হয় যে আমরা সেই সময়টায় জন্মাইনি। আমি শুরুতে বলেছিলাম যে ইদানিং বেশ কিছু ঘটনা আমাকে ভীষণভাবে প্রভাবিত করছে বলে হয়তো আমি নতুন করে মান্টো পড়ছি। কিছুদিন আগে একটি উদ্বাস্তু নিয়ে একটি বাচ্চা মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই লিখছিলেন যে এদেরকে বিক্রি করে দিলে কেমন হয়, বা এদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বেচে দেওয়া যায়, কিংবা এদেরকে বেচে দিয়ে যদি কিছু টাকা রাজ্যের ধার মেটানো যায়। আমার শুধু একটাই বক্তব্য যে এই আপনারা যারা ফেসবুকে বসে এই জাতীয় কথাবার্তাগুলো বলেন তারা খুব প্রিভিলেজড, তারা খুব ভাগ্যবান যে আপনাদের এই দেশভাগের সময়টা দেখতে হয়নি। আমিও ভাগ্যবান যে আমি সেই সময়টায় জন্মাইনি। কিন্তু এই যন্ত্রণাটা যারা দেখে গেছেন, যারা লিখে গেছেন, যদি এই লেখাপত্রগুলো পড়েন এবং যদি শরীরে একটুও মানুষের রক্ত থাকে তাহলে অন্তত মানুষকে ভালোবাসতে শিখুন। মান্টোর গল্প পড়লে মানুষের জীবনটাকে জানা যায়, তাই মান্টোর গল্প পড়লে চুপ করে থাকতে হয়, বেশি কিছু কথার বলা যায় না। আমার ইচ্ছা আছে মান্টোর বিভিন্ন গল্পগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা করবার। খুব ফিরে আসবো পরের কোনো আলোচনায়। আপনারা যারা দেশভাগের লেখা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই মান্টো পড়ুন। আজকে এইটুকুই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো গল্পে আলোচনা নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।